এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। চূড়ান্ত ফলাফল আসবে আগামীকাল। লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক ব্যক্তিত্ব মুসাবি বলেছেন, তাদের একজন কমান্ডারের বদলা হিসেবে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। গাজার সুজাইয়ায় হামাসের কাসসাম ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে হামাসের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক। এবং বাংলাদেশের পদ্মা সেতু টাকার অঙ্কে বিবেচনার জিনিস নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই একটা প্রকল্প দেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ বা দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের ভিড়। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির কারণে এরই মধ্যে ভোট গ্রহণের সময় 2 ঘণ্টা বাড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে অনেক ভোট কেন্দ্রেই মধ্যরাত পর্যন্ত ভোট গ্রহণ করতে হবে। আজ রাজধানী তেহরানে প্রথম প্রহরেই ভোট দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। সর্বোচ্চ নেতা বলেছেন, আমি আশা করব ইরানি জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবেন। ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এই দিক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের এই ভোট ইরানি জনগণের সামনে মহা সুযোগ এনে দিয়েছে। আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজিশকিয়ান এবং সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলির মধ্যে। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কেউ এককভাবে শতকরা 50 ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। ধারণা করা হচ্ছে আজকের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। 28 জুনের নির্বাচনে 2,45,00,000 ভোটার ভোট দেন। এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান 1,04,00,000 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জালিলি পান 94,00,000 ভোট। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাবি বলেছেন, হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হবে। হিজবুল্লাহ পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুল্লাহর একজন কমান্ডার হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। সম্প্রতি ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200 রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইম অফ ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায়। ইসরায়েলি গণমাধ্যম আরও বলছে, গত 9 মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পরদিন অর্থাৎ 8 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে হিজবুল্লাহ।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের এক অভিযানে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে। পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী আল নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিংকে লক্ষ্যবস্তু করে। ওই ভবনে প্রবেশ করার আগেই দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আল জাজিরা খবর দিয়েছে। কাসাম ব্রিগেডের যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়ার সময় বিল্ডিংয়ের ভেতরে একটি বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। কাসাম ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা 4 ট্যাঙ্কেও আঘাত হেনেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে আল জাজিরা এই খবর দিয়েছে। সম্প্রতি দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে। এরপর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকের মিত্ররা গাজার সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছে এবং লেবানন, ইয়েমেন ও ইরাকে যুদ্ধ ফ্রন্ট খোলার বিষয়ে আলোচনা হয়েছে। হিজবুল্লাহ নেতার সাথে বৈঠকে হামাস প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনা নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ ও হামাসের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পদ্মা সেতু টাকার অঙ্কে বিবেচনার জিনিস নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই একটা প্রকল্প দেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশকে এখন বিশ্ববাসী সমীহ করে চলে। আজ বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে। এখন এই সেতু গর্বের সেতু, এটা টাকার অঙ্কে বিবেচনার জিনিস নয়। এই একটা প্রকল্প দেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার নাগরভিটা ও জগদল সীমান্তের মাঝামাঝি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। বিএসএফের নাগরভিটা ক্যাম্পের কমান্ডারের বরাত দিয়ে আজ দুপুর 1টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির। বিএসএফ সদস্যরা নিহতের মরদেহ ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারকে উদ্ধৃত করে জানান ওসি। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা বনাম রাজ্যপালের নজিরবিহীন সংঘাতের পর অবশেষে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে 2 বিধায়কের শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়। তবে ডেপুটি স্পিকারের পরিবর্তে আজ স্পিকারই তাঁদের শপথ বাক্য পাঠ করালেন। গত 4 জন লোকসভার পাশাপাশি রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফল প্রকাশ করা হয়। বরানগর কেন্দ্রে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার। এরপর তাদের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে বিধানসভা ও রাজ্যপালের মধ্যে নজিরবিহীন সংঘাত সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা পর্যন্ত করেছেন রাজ্যপাল। এদিকে বিধানসভার বিশেষ অধিবেশন বয়কট করে বিজেপি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের।
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যার ঘটনায় আরব দেশগুলোর উদাসীনতায় দুঃখ প্রকাশ করেছেন। আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন গতকাল সাম্প্রতিক গাজা পরিস্থিতি এবং ইহুদিবাদী সামরিক আগ্রাসন সম্পর্কে বক্তব্য রাখেন। ওই বক্তব্যে তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই। বদরুদ্দিন আরও বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা একটি মজলুম মুসলিম জাতির উপর রক্তপিপাসু বর্বর অপরাধী গোষ্ঠীর চালানো সিরিজ গণহত্যা। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা মানবিকতার সকল রেড লাইন পদদলিত করেছে। ইহুদিবাদী ইসরায়েলের ওই অপরাধযোগ্য বন্ধ করার ব্যাপারে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসনে ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরায়েল গাজার নিরপরাধ এবং শক্তিশালী জনগণের বিরুদ্ধে যুদ্ধে হেরেছে। প্রায় ৯ মাস অতিবাহিত হওয়ার পরেও এই যুদ্ধে তাদের অর্জনের কোনো সম্ভাবনা নেই। বছরের পর বছর ধরে অবরুদ্ধ ছোট্ট একটি এলাকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারেনি তারা। সে সঙ্গে গাজায় প্রকাশ্য অপরাধ করার জন্য বিশ্ব জনমতের সমর্থনও হারিয়েছে ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দিদভ জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষের কর্মকর্তারা চুক্তিটি সইয়ের জন্য প্রস্তুত করছেন। গতকাল ইস্পাহান শহর সফরের সময় তিনি জানান, দুই পক্ষ অদূর ভবিষ্যতে ইরান রাশিয়া পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত করার জন্য ক্ষেত্র তৈরি করছে। অ্যালেক্সি দিদভ আশা করেন, শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি দুদেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার যে পথ দেখিয়ে গেছেন তা অনুসরণ অব্যাহত থাকবে। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে। ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইস্পাহানকে কৌশলগত প্রদেশ হিসেবে উল্লেখ করে অ্যালেক্সি দিদভ বলেন, যদিও রাশিয়া ইরানে বিশেষ করে ইস্পাহানে পণ্য রপ্তানি করে, তবে দুদেশের মধ্যে রপ্তানি বাণিজ্য আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইরানের শুল্ক বিভাগের তথ্য অনুসারে ইস্পাহান প্রদেশ থেকে চলতি বছরের প্রথম 2 মাসে $10 লাখ বেশি পণ্য রপ্তানি করা হয়। গত বছরের একই সময়ের চেয়ে এই বাণিজ্যের পরিমাণ প্রায় 5 গুণ বেশি। ইরান, রাশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইস্পাহানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি জোর দিয়ে তুলে ধরেন। ব্রিটেনে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা দ্বিতীয় চার্লস। কিয়ার স্টারমার শুক্রবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 412টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এক নজরে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলাগুলো নিয়ে আমাদের ভাষ্যকারের প্রতিবেদন শুনুন এখন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ৪৪ জন ইসরায়েলি সেনার আহত হওয়া, ইসরায়েলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাঁজোয়া যান ধ্বংস ছিল সাম্প্রতিক সময়ে উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা। মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপদমস্তক সশস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজিরবিহীন সাহসিকতা প্রদর্শন করেছেন। প্রকৃতপক্ষে গত 9 মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টটি শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে। ফার্স্টউডের রিপোর্ট অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী একথা স্বীকার করেছে যে সোম ও মঙ্গলবার
তাদের ৪৪ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জন আহত হয়েছে গাজা উপত্যকার সংঘর্ষে। ইহুদিবাদী বাহিনী বুধবারও গাজায় তাদের একজন সেনাকে হারিয়েছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৬৭৪ জনে পৌঁছেছে। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অংশে আবারও ব্যাপক রকেট হামলা চালিয়েছে। বুধবার রাতে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ কাতিউষা রকেট ছুঁড়েছে। ওদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালিয়েছেন। তিনি বলেন, এসব হামলা ছিল নিখুঁত এবং ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সারি বলেন, গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইয়েমেনের অভিযান চলতে থাকবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী গত ২৪ ঘন্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি তারা চালিয়েছে একটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে ইয়াসিন ১০৫ নামক শেল নিক্ষেপ করে। গাজা সিটির নিকটবর্তী সুজাইয়া আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। ওদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের ১৩০টি ইহুদি উপশহর খালি করে এর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব বাস্তুহারা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কোনো জায়গা পায়নি ইসরায়েল। এ কারণে ইসরায়েলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরায়েলিতে ঠাসা রয়েছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় কয়েক সপ্তাহ আগে এক বিবৃতিতে তাদের সেনা অবস্থান ও ইহুদি বসতিগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত আক্রমণের ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। ওই মন্ত্রণালয় ঘোষণা করেছে যে হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত ইহুদিবাদীদের ৮৬টি বসতি, ৯৩০টি বাড়ি ও ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলের অবসরপ্রাপ্ত রিজার্ভ জেনারেল ইজাক ব্রিক এক টিভি টক শোতে বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল বিজয়ী হবে না। নেতানিয়াহু সরকার ইসরায়েলি জনগণের সঙ্গে প্রতারণা করছে ও তাদেরকে মিথ্যা বলছে। তিনি বলেন, গাজায় হামাস যোদ্ধাদের হত্যা করার যে দাবি ইসরায়েল করছে তা সত্য নয়। হামাস যোদ্ধাদের ইসরায়েলি সেনারা খুঁজে পায় না। তারা টানেলের মধ্যে থাকে এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে অভিযান চালিয়ে আবার মাটির নিচে চলে যায়। এই ইসরায়েলি জেনারেল বলেন, গাজা মিশর সীমান্তে ভূগর্ভের ৫০ মিটার নিচে টানেল তৈরি করেছে হামাস। ওইসব টানেল দিয়ে মিশরের সিনাই উপত্যকা থেকে অস্ত্র আমদানি করে ফিলিস্তিনি যোদ্ধারা। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের ৮২% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।